আ কোন পোরশনে আমরা এনার্জি কিভাবে ডিস্ট্রিবিউট করব সেটার জন্য ম্যানেজমেন্টের জন্য আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও এপ্লাই করতে পারি এখানে। এখানে ছোট একটা কাজ করেছিলাম আপনার হচ্ছে সোলার এনার্জির উপরে। আ এটা প্র্যাকটিক্যাল যদিও করা হয়নি বাট থিওরিটিক্যাল। আ আ সোলার প্যানেল নিয়ে কাজ করেছেন কেউ? সোলার প্যানেল বা সান ট্র্যাকিং? কি করেছেন? আচ্ছা, সোলার পাওয়ার রিমোট কন্ট্রোল কার, ফাইন। সেক্ষেত্রে সোলার প্যানেলটা কি কোন মোশন ছিল, মুভমেন্ট? ফিক্সড ছিল? আচ্ছা, ফিক্সড। আচ্ছা, সোলার প্যানেলকে আমরা মুভ করার জন্য, সানকে ট্র্যাক করার জন্য আমরা ডিফারেন্ট সেন্সর ইউজ করতে পারি। ৪ টা, ২ টা, আবার আ অ্যারে ইউজ করতে পারি। সেগুলি ইউজ করে আমরা সোলারকে ট্রেস করতে পারি। বাট আমরা একটা কাজ করেছিলাম, সেখানে দেখিয়েছি যে কোন রকমের সেন্সর ইউজ না করে এবং মেকানিক্যাল সিস্টেমটাকে অনেক মিনিমাইজ করে আমরা সোলার ট্র্যাক করতে পারি। সেক্ষেত্রে আমাদের জুলিয়ান ডেইট, তারপরে আপনার ল্যাটিটিউড, লংজিটিউড, অ্যালটিটিউড, তারপর এলিভেশন, অ্যাজিমুথ, এই অ্যাঙ্গেল গুলি হিসেব করে পৃথিবীর কোনো একটা সারফেসের পজিশনের সাপেক্ষে সূর্যের পজিশনটা কোথায় সেটা বের করা যায় ম্যাথমেটিক্যালি। এবং সেটা যদি বের করতে পারি, সেক্ষেত্রে আমরা সোলার প্যানেলকে সহজেই ওই আ সান ট্র্যাকিং হিসেবে আমরা এপ্লাই করতে পারি। সেক্ষেত্রে আমার মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল কস্ট, তারপরে সেন্সর কস্ট, সেন্সর কমপ্লেক্সিটি, তারপরে আপনার এর জন্য যে প্রোগ্রামিং ওভারহেড, এগুলি সব কমে আসবে। তো লেফট সাইডে যে বক্স, এখানে দেখাচ্ছে যে সোলার প্যানেলটাকে আমরা কিভাবে কন্ট্রোল করতে পারি থ্রু সাম কাইন্ড অফ আ কম্পিউটার প্রোগ্রামিং, অথবা we also can apply artificial intelligence to control ওয়াইপার, তারপরে ট্র্যাকার। এরপরে আপনার এটা একটা স্টোরেজে যায়। সেখান থেকে ডিস্ট্রিবিউশন সিস্টেম থেকে আমরা গ্রিডে পাওয়ার ডিস্ট্রিবিউট করতে পারি। স্মার্ট হোম, ইন্ডাস্ট্রি, স্ট্রিট লাইট, পাওয়ার গ্রিড। আবার এটার মনিটরের জন্য আমরা আলাদা সিস্টেম তৈরি করতে পারি। সো there are lots of application of AI এবং এই পাওয়ার স্টোরেজ এবং পাওয়ার ডিস্ট্রিবিউশন এর উপরে। যদি ইন ডিটেইল স্টাডি করতে চান, দেন ইউ ক্যান ফলো অর ইউ ক্যান স্টাডি দ্য আর্টিকেল, যেটা আমাদের নিচে লিংক দেয়া আছে। তো এটা সাধারণত বলা হয় যে বেঞ্জামিন ফ্রাঙ্কলিন মেইনলি এই যে ব্যাটারি ওয়াটটা ইউজ করেছেন 1749 এ। তবে আ যদিও এটা ওয়াইডলি অ্যাকনোলেজড, কিন্তু আ কিছু আর্কিওলজিস্ট উনারা বিলিভ করে তারও আগ থেকে আল্টিমেটলি ব্যাটারি স্টোরেজটা আ কনসেপ্টটা অলরেডি আছে। সেটা বলতে পারেন যে বাগদাদে ওভার 2000 ইয়ার্স অ্যাগো আল্টিমেটলি এই ব্যাটারি স্টোরেজ বা পাওয়ার স্টোরেজ এগুলি নিয়ে কাজ হতো। বাট তারপরেও বেঞ্জামিন ফ্রাঙ্কলিনকে আমরা বলতে পারি যে কাইন্ড অফ আ ইন্ট্রোডিউসার। এরপরে আরেকজন স্বনামধন্য সায়েন্টিস্ট আলেক্সান্দ্রো ভোল্টা। তার নাম হয়তো আমরা শুনেছি সবাই। সে আল্টিমেটলি মেইনলি কেমিক্যাল ব্যাটারি আ তৈরি করেছিলেন। সেটাকে বলা হয় যে ভোল্টিক পাইল। এবং তার পুরা নামটা যদি দেখেন একটু ডিফিকাল্ট, বেশ বড় লম্বা চড়া একটা নাম। আলেক্সান্দ্রো গুইসিপি অ্যান্টোনিও অ্যানাস্তাসিও ভোল্টা। His work was crucial in advancing the study and practical use of electricity. তার মানে প্র্যাকটিক্যাল ইউজ অফ ইলেকট্রিসিটি আল্টিমেটলি এটা আমরা মেইনলি দেখতে পাই আলেকজান্ডার ভোল্টার কাছ থেকে। আমরা যদি একটা টাইমলাইন দেখি, ফার্স্ট আ ভোল্টিক পাইল, দেন এরপরে আসে আপনার লিড অ্যাসিড ব্যাটারি, দেখেন নিকেল ক্যাডমিয়াম ব্যাটারি,
অ্যালকালাইন ব্যাটারি, দেন লিথিয়াম আয়োডাইন, তারপরে আসে লিথিয়াম আয়ন ব্যাটারি। এরপরে আরো মাইক্রো লেভেল ব্যাটারি আছে যেটা আমরা হার্ট পাম্পের জন্য অনেক সময় হার্টে ইউজ করা যেতে পারে। দ্যাট ইজ ন্যানো স্কেল ব্যাটারি, ফ্লেক্সিবল ব্যাটারি। আর আমরা যদি হাই এনার্জি স্টোরেজ করতে চাই, দেন উই হ্যাভ টু বিল্ড আপ আওয়ার কনসেপ্ট বেসড অন দ্য গ্রিড স্কেল ব্যাটারি। এটা বিশাল বড় কন্টেইনার টাইপ, সেভারাল কন্টেইনার্স আমরা বড় ফিল্ডে বসিয়ে সেটাকে আমরা এনার্জি স্টোরেজ ডিভাইস হিসেবে ইউজ করতে পারি এবং পরবর্তীতে সেটা এই এনার্জি আমরা গ্রিডে ট্রান্সফার করে দিতে পারি। তো আমরা ব্যাটারি স্টোরেজ করে কি করি? আলটিমেটলি উই ওয়ান্ট টু বি স্মার্ট। স্মার্ট হোম, স্মার্ট সিটি, পারসন অ্যাজ এ স্মার্ট। দ্যাট মিনস এখানে একটা ছোট একটা ছবি আছে। সে স্মার্ট গ্লাস ইউজ করছে, স্মার্টফোন ইউজ করছে, স্মার্ট টি-শার্ট, স্মার্ট শুজ। বাট এখানে যদিও স্মার্ট প্যান্টস ইন্ডিকেশন নাই, বাট স্মার্ট টি-শার্টকে আমরা প্যান্টস এর সাথে ধরে নিতে পারি। আরেকটা টাইমলাইন যদি দেখি, মোবাইল ডিভাইসের উপরে ব্যাটারি স্টোরেজের এফেক্ট গুলি। মোবাইল ফোন, এরপর থেকে ল্যাপটপ, ল্যাপটপের ভেরিয়াস টাইপস অফ ল্যাপটপস, দেন ডিজিটাল ক্যামেরা, ভেরিয়াস টাইপস অফ ডিজিটাল ক্যামেরা, দেন ট্যাবলেট, ওয়ারেবল ডিভাইসেস। সো লটস অফ ইউজেস আলটিমেটলি আমরা এখন বর্তমানে আশেপাশে দেখি। একরকম বলতে পারি যে ব্যাটারি এনার্জি স্টোরেজ ছাড়া কিন্তু আমরা আলটিমেটলি মুভি করতে পারি না যেখানেই যাই। তো সবচেয়ে ছোট ব্যাটারি স্টোরেজ হচ্ছে, এনার্জি স্টোরেজ হচ্ছে কয়েন সেল ব্যাটারি। কয়েন সেল ব্যাটারির এটা একটু ক্যারেক্টারিস্টিক্স গুলি আমরা যদি একটু দেখি, তাহলে তার ভোল্টেজ হচ্ছে 1.5 ভোল্ট থেকে 3 ভোল্টের মধ্যে। তার ক্যাপাসিটি 300 মিলি অ্যাম্পিয়ার আওয়ার। আচ্ছা, এমএএইচ, সরি, 30 মিলি অ্যাম্পিয়ার আওয়ার টু 240 মিলি অ্যাম্পিয়ার আওয়ার। তো 30 মিলি অ্যাম্পিয়ার আওয়ার এটা বলতে কি বোঝায়? কেউ বলতে পারবেন? বিনীতা সরকার? রাফসান আসছেন? রাফসান কেমন আছেন? রাফসান শুনতে পাচ্ছেন আমার কথা? আচ্ছা, থ্যাংক ইউ ফর জয়েনিং দ্য ক্লাস। ভালো আছেন আপনি? হ্যাঁ, আমরা একটু এই পাওয়ার স্টোরেজ নিয়ে কথা বলছি। এর কথা বলার একটা উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্যটা আমরা লিঙ্ক আপ করব এট দ্য এন্ড। তার আগে আমাদের একটু জাস্ট এই সিম্পলি আপনি কি কখনো এই পাওয়ার স্টোরেজ নিয়ে চিন্তা করেছেন? রাফসান? অথবা লাইটনিং বা থান্ডারস্টর্ম ধরে ফেলবেন এবং সেটা দিয়ে এনার্জি সাপ্লাই দিবেন ফর গ্রেটার বেনিফিটস। আচ্ছা, ফাইন। যাক, একজন তো পাওয়া গেল যে ভেবেছিলেন। এই ভাবনাটাই আমাদের আসলে মেইন আ স্পার্ক এবং এই ভাবনা থেকেই একসময়ে এটাকে আ বাস্তবে রূপান্তর করা সম্ভব। আমরা তো বুড়ো হয়ে যাচ্ছি, চুল দাড়ি পেকে যাচ্ছে। এখন আপনাদের সময়। আচ্ছা, এখানে একটু বলি। আপনার ভোল্টেজ হচ্ছে 1.5 থেকে 3 ভোল্ট। ক্যাপাসিটি হচ্ছে 30 মিলি অ্যাম্পিয়ার আওয়ার। মিলি অ্যাম্পিয়ার আওয়ার বলতে যেটা বোঝায় যে আ কোন একটা ব্যাটারি যদি 30 মিলি অ্যাম্পিয়ার আওয়ার হয় তাহলে বুঝতে পারবো যে ওই ব্যাটারি থেকে আমি যদি 30 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট ড্র করি তাহলে সেই ব্যাটারিটা ১ ঘন্টা আমাকে সাপোর্ট দিবে। অথবা অন্যভাবে যদি বলি, আমি যদি 1 মিলি অ্যাম্পিয়ার যদি ড্র করি ওই ব্যাটারি থেকে তাহলে সে 30 আওয়ার্স অথবা ৩০ ঘন্টা সময় আমাকে ব্যাকআপ দিবে। বোঝা গেছে? তো এটা হচ্ছে ব্যাটারি ক্যাপাসিটি। ব্যাটারি পাওয়ার তাহলে সেক্ষেত্রে যদি 0.1 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট ড্র করি এবং ব্যাটারি ভোল্ট যদি 3 ভোল্ট হয় তাহলে জাস্ট সিম্পলি উই ক্যান মাল্টিপ্লাই এবং এটার পাওয়ার বের করতে পারি 0.3 মিলিওয়াট। রিচার্জেবল, এটাও রিচার্জেবল, নন রিচার্জেবল আছে। আর যদি রিচার্জেবল হয় সেক্ষেত্রে
আপনার লাইফ স্প্যানটা অনেক কমে যায়। বাট রিচার্জেবল টাইম হচ্ছে অলমোস্ট 2 আওয়ার্স। এটা ভেরি করতে পারে। আমি জাস্ট সিম্পল একটা আইডিয়া নিয়ে কাজ করছি। তো এটা ইউজ কি কোথায় ক্যালকুলেটর ইউজ করি, রিমোট কন্ট্রোল ইউজ করতে পারি, ছোট গ্যাজেট অথবা আ স্মার্ট ডিভাইসে আমরা ইউজ করি। মাদারবোর্ডে আমরা এই কয়েন সেল ব্যাটারি ইউজ করি, বায়োস ব্যাটারি যেটা বলে আরকি। ঠিক আছে? টয় খেলনা গাড়িতে ইউজ করতে পারি। আচ্ছা এরপরে আসি আমরা নরমালি যেটা জানি পেন্সিল ব্যাটারি যেটা বলি। তো পেন্সিল ব্যাটারির বেশ কিছু ভেরিয়েশন আছে। ডাবল এ, ট্রিপল এ, কোয়াড্রুপল এ, A23, সি টাইপ ব্যাটারি, ডি টাইপ ব্যাটারি, 9 ভোল্ট ব্যাটারি। সো এই ব্যাটারিগুলি আমরা আরেকটু আ হাই লেভেল ডিভাইস যেগুলি আছে সেই ডিভাইস দিয়ে মেইনলি আমরা ইউজ করতে পারি। যেমন টর্চ লাইট হতে পারে, টয় কার হতে পারে, টয় রোবট হতে পারে, অ্যালার্ম ক্লক হতে পারে, ক্যামেরা হতে পারে। তো এটার ভোল্টেজ যদি দেখি এটার ভোল্টেজ রেঞ্জ হচ্ছে 1.2 ভোল্ট থেকে 3.6 ভোল্ট। ক্যাপাসিটি 1300 টু 2500 মিলিঅ্যাম্পিয়ার আওয়ার। আর যদি লিথিয়াম আয়ন হয় সেক্ষেত্রে 600 টু 1200 মিলিঅ্যাম্পিয়ার আওয়ার। এবং এটার পাওয়ার হচ্ছে ফিউ মিলিওয়াটস। এখন আমরা মিলিওয়াটে আছি, মিলিওয়াট টু ওয়াট। এবং এটার রিচার্জেবল টাইম হচ্ছে অ ১ ঘন্টা থেকে ১০ ঘন্টার মধ্যে। এরপরে যদি আসি আপনার লিথিয়াম আয়ন অথবা লিথিয়াম পলিমার ব্যাটারি যেটা আমরা এখন এভেইলেবল দেখতে পাই মেইনলি মোবাইল ফোনগুলিতে অথবা ল্যাপটপকে পাওয়ার দেওয়ার জন্য। এটার মেকানিজম একটু ডিফারেন্ট। তবে লিথিয়াম আয়ন, লিথিয়াম পলিমার ২ টারই অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আছে। কোনটা লাইফ টাইম বেশি, কোনটা আ সেফটি ফ্যাক্টর গুলি কম বেশি আছে। তবে লিথিয়াম আয়ন, লিথিয়াম পলিমার ব্যাটারি আমরা ডিফারেন্ট পারপাস ইউজ করতে পারি। মোটামুটি একটু হাই লেভেল ডিভাইস গুলিতে আমরা ইউজ করি। ইলেকট্রিক ভেহিকল হতে পারে, দেন স্যাটেলাইট, আ মোবাইল রোবটস। তো এটার ভোল্টেজ যদি দেখি তাহলে এটার ভোল্টেজ হচ্ছে 3.7 ভোল্ট টু 4.2 ভোল্ট পার সেল। পার সেল ওয়াইজ বলছি। এটা ক্যাপাসিটি 1500 মিলিঅ্যাম্পিয়ার আওয়ার থেকে 5000 মিলিঅ্যাম্পিয়ার আওয়ার অথবা তারও বেশি হতে পারে। এবং পাওয়ার হচ্ছে 18 ওয়াট টু 100 ওয়াট অথবা কিছুটা বেশি। এবং এটা রিচার্জেবল টাইম যদি আমরা ফাস্ট চার্জিং এ যাই তাহলে আ অনেক সময় ৩০ মিনিটে হয় ডিপেন্ডিং অন দ্যা সাইজ অফ দ্যা ব্যাটারি। 30 মিনিটস থেকে শুরু করে 4 আওয়ার্স অথবা তার এর কিছু কম বেশি হবে পার সেল। এটার অনেক ভেরিয়েশন আছে। এটা জাস্ট একটা সিম্পল আইডিয়া আমরা নিচ্ছি মেইনলি। আচ্ছা এরপরে আসি আমরা লিড অ্যাসিড ব্যাটারি। লিড অ্যাসিড ব্যাটারি মেইনলি আমরা এখানে একটা লিকুইড ইউজ করি। নরমালি আ H2SO4 বা হাইড্রোক্লোরিক অ্যাসিড যেটা বলি আমরা সেটা। এটা হচ্ছে প্রত্যেকটা সেলের ভোল্টেজ হচ্ছে 2 ভোল্ট। সেক্ষেত্রে যদি 6 প্যাক ইউজ করি সেক্ষেত্রে আমাদের ভোল্টেজ হতে পারে 12 ভোল্ট। ডিসকাশন। তো এই লিড অ্যাসিড ব্যাটারি আমরা কোথায় ইউজ করতে পারি? এখানে কিছু ছবি দেয়া আছে। ইলেকট্রিক ভেহিকল, মোটর বাইক। ওই যে একটা জিনিস দেখবেন যে আপনি লিড অ্যাসিড ব্যাটারির একটা ইম্পোর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে এটা খুব অল্প সময়ে হাই কারেন্ট ফ্লো সাপোর্ট করে। যেটা লিথিয়াম আয়ন বা লিথিয়াম পলিমার সাপোর্ট করে না। যেমন আমি যদি কারের আ ইগনিশনটা যদি আমি আ আ কনসিডার করি, যেমন কার যখন স্টার্ট হচ্ছে তখন এট দ্যাট মোমেন্ট যে পরিমাণ কারেন্ট আমার দরকার ইঞ্জিনটাকে চালু করার জন্য, স্টার্টারকে অ্যাক্টিভ করার জন্য, সেটার জন্য আল্টিমেটলি কিন্তু এই লিড অ্যাসিড ব্যাটারি ইউজ করা হয়। There are different types of lead acid battery. ঠিক আছে? আমাদের আ ক্লাসের টাইম শেষের দিকে। আবার নেক্সট ক্লাসে আমরা আবার থাকবো। ঠিক আছে? থাকবো তো?
আচ্ছা, বশিতা রয় বিনতে আছেন, বিনীতা সরকার আছেন, শেখ রাফসান আছেন, হ্যাঁ, জারিফ জায়সান আছেন, নিশাত তাবাসসুম আছেন। আচ্ছা, তাহলে এই ফার্স্ট ক্লাস এখন স্টপ করি, আপনারা কেউ লিভ করবেন না। আমাদের নেক্সট ক্লাস আবার শুরু করব আমরা 12:50-এ। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। থ্যাংক ইউ ফর দ্য ফার্স্ট ক্লাস। ওয়ালাইকুম আসসালাম। আয়ান আছেন? আসসালামু আলাইকুম স্যার। জি, শোনা যাচ্ছে। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ স্যার। আচ্ছা, ভালো। বিনীতা সরকার, বশিতা রায় বিনতে কোথায় চলে গেল? আচ্ছা, স্লাইডটা কি দেখা যাচ্ছে? স্লাইডটা দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, আমরা ছিলাম লিড অ্যাসিড ব্যাটারিতে। তো লিড অ্যাসিড ব্যাটারির ভোল্টেজ কেমন সেটা হচ্ছে, সেল হচ্ছে প্রতি সেলে 2 ভোল্ট করে হলে আমরা যদি 6টা সেল ইউজ করি সেক্ষেত্রে 12 ভোল্ট ব্যাটারি আমরা প্রিপেয়ার করতে পারি। এটার ক্যাপাসিটি হচ্ছে 40 অ্যাম্পিয়ার আওয়ার। এর আগে এগুলি ছিল মিলি অ্যাম্পিয়ারে। এটা হচ্ছে 40 অ্যাম্পিয়ার আওয়ার থেকে শুরু করে 100 অ্যাম্পিয়ার আওয়ার। আর যদি পাওয়ারের কথা চিন্তা করি তাহলে 12 ভোল্ট ব্যাটারি উইথ 100 অ্যাম্পিয়ার সাপ্লাই হ্যাজ 1200 ওয়াট। সো একটা ব্যাটারির মোটামুটি একটা এভারেজ পাওয়ার। আর এটার রিচার্জেবল টাইম একটু বেশি, আপনার অ্যাবাউট 10 আওয়ার্স মোটামুটি বলতে পারি। যদি 100 অ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি হয়, যেটা 10 অ্যাম্পিয়ার চার্জিং কারেন্ট যদি আমরা দিই সেক্ষেত্রে 10 ঘন্টা সময় লাগতে পারে। এটার ইউজ সম্পর্কে আমরা বলেছি। ইলেকট্রিক কার, আম অথবা গাড়িগুলি আপনার স্টার্টার আ পাওয়ার আপ করার জন্য আমরা এই ব্যাটারিগুলি ইউজ করি। মোটর বাইক, দেন হেভি ভেহিকল গুলিতে ইউজ করা হয়। এখন এই যে ব্যাটারি সেলগুলি দেখলাম, এই সেলগুলি যদি আমরা একসাথে কম্বাইন করি দেন আমরা ওটাকে বলতে পারি ব্যাটারি প্যাক। তো ইলেকট্রিক কারে মেইনলি এই ব্যাটারি প্যাক ইউজ করা হয়। লেটেস্ট ডিজাইনের মধ্যে আপনার কারের যে ডাউন সারফেসটা আছে বডির, ওই সারফেসে মেইনলি এই ব্যাটারি প্যাকগুলি কম্বাইন করে তার আ পাওয়ার সাপ্লাইয়ের জন্য এই ব্যাটারিগুলি ইউজ করা হয়। এটার ভোল্টেজ রেঞ্জ, যদি ব্যাটারি প্যাক অনেকগুলি ব্যাটারি সেল যদি একসাথে করি তাহলে মোটামুটি একটা ইলেকট্রিক ভেহিকেলের ভোল্টেজ রেঞ্জ হচ্ছে 200 ভোল্ট থেকে 800 ভোল্ট বা তারও কিছু বেশি কম হতে পারে আরকি। আর এটার ক্যাপাসিটি রেঞ্জ হচ্ছে 40 কিলোওয়াট টু 100 কিলোওয়াট। 40 কিলোওয়াট আওয়ার টু 100 কিলোওয়াট আওয়ার। প্রথমে ছিল মিলিওয়াট, তারপরে ওয়াট, তারপরে এখন কিলোওয়াটে চলে আসছি। আর এটার পাওয়ার রেঞ্জ যদি বলি সেক্ষেত্রে 500 কিলোওয়াট অথবা তার বেশি হতে পারে। আর এটার চার্জিং টাইম ডিপেন্ডিং অন আ সাইজ অফ দ্য প্যাক, ব্যাটারি টাইপ, তার উপর বেস করে এর আ চার্জিং টাইম 30 মিনিটস থেকে শুরু করে আপনার 20 আওয়ার্স পর্যন্ত হতে পারে। ডিপেন্ড করছে।
এরপরে এই ব্যাটারি প্যাকগুলি আরো ইউজ করা হয় ডাটা সেন্টারের ক্ষেত্রে। ডাটা সেন্টারকে অ্যাক্টিভ রাখার জন্য মেইনলি ইউপিএস ইউজ করি এবং ইউপিএস এর ব্যাকআপ হিসেবে আপনার এই ব্যাটারি প্যাকগুলি ইউজ করা হয়। ইউপিএস এর ফুল মিনিং হচ্ছে আনইন্টারাপ্টেড পাওয়ার সাপ্লাই। আচ্ছা, এক্ষেত্রে ভোল্টেজ রেঞ্জটা কেমন হতে পারে? মোটামুটি আমরা যদি ধরি তাহলে 50 ভোল্ট থেকে 500 ভোল্ট এটা রেঞ্জ হতে পারে ডিপেন্ডিং অন দ্য সাইজ অফ দ্য ডেটা সেন্টার। এর ক্যাপাসিটি হচ্ছে 40 কিলোওয়াট আওয়ার থেকে শুরু করে আপনার 100 কিলোওয়াট আওয়ার। আর এটার পাওয়ার হচ্ছে 50 কিলোওয়াট থেকে শুরু করে আপনার সেভারাল মেগাওয়াট পর্যন্ত হতে পারে। আর এটার রিচার্জেবল টাইম আল্টিমেটলি সেভারাল আওয়ার্স। 7 আওয়ার্স থেকে শুরু করে আপনার পুরো একদিনও লাগতে পারে আমরা যদি ব্যাটারিকে ফুল চার্জ করতে চাই। এখন আমরা যদি আরো বড় পরিসরে আসি, ব্যাটারি প্যাক যদি আমরা পাওয়ার গ্রিডের ক্ষেত্রে ইউজ করতে চাই সেক্ষেত্রে আমাদের বেশ কন্টেইনার টাইপ ব্যাটারি প্যাক আমাদের ইউজ করতে হবে। এখন এই ব্যাটারি প্যাকগুলি এনার্জি স্টোর করবে কোথা থেকে? মেইনলি রিনিউয়েবল এনার্জি, যেমন ধরেন সোলার প্যানেল হতে পারে, উইন্ড মিল হতে পারে। যেমন এখানে একটা এক্সাম্পল আছে উইন্ড মিল, সোলার প্যানেল। এরপরে যেটা করতে পারি আমরা ওয়াটারকে পাম্প করে আমরা যদি উঁচু স্থানে নিয়ে যাই তাহলে সেটা একটা পোটেনশিয়াল এনার্জি স্টোর করে রাখে এবং সেটাকে আমরা ইউজ করে পরবর্তীতে আমরা আবার পাওয়ার জেনারেট করতে পারি। এই দুটো পিকচার থেকে মেইনলি বোঝা যাচ্ছে যে দিনের বেলা সোলার এনার্জি অ্যাপ্লাই করে, ফর এক্সাম্পল সোলার এনার্জি অ্যাপ্লাই করে আমরা ওয়াটারকে পাম্প করে নিয়ে আসতে পারি কোন একটা উঁচু স্থানে, উঁচু হিলে। দেন এট নাইট, রাতের বেলা আমরা সেটাকে আমরা ইউজ করতে পারি থ্রু দ্য নাইট পাওয়ার জেনারেশনের জন্য। এবং সোলার এনার্জি থেকে যে এনার্জিটা স্টোর হলো দিনের বেলা, সেই এনার্জিটা আমরা মেইনলি ইউজ করি তাকে এই পানিটাকে বা ওয়াটারকে আমরা উপরের দিকে নিয়ে যাওয়ার জন্য। এরপরে আসেন আমাদের ড্যাম। ড্যামের ক্ষেত্রে যে পরিমাণ পাওয়ার জেনারেট হয় সেটা একটা হিউজ পাওয়ার। মেইনলি সেটাকে আমরা আবার এসি পাওয়ার মেইনলি জেনারেট করা যায়। এবং এই যে এসি পাওয়ার যে জেনারেট হয়, এই এসি পাওয়ারটাকে আমরা সচরাচর অ্যাকচুয়ালি ইটস ইম্পসিবল, কাইন্ড অফ ইম্পসিবল টু স্টোর দ্য এসি পাওয়ার। এসি পাওয়ারটাকে আমরা স্টোর করতে সহজে পারি না। সেক্ষেত্রে ওটাকে সামহাউ যদি ডিসিতে কনভার্ট করা হয়, ডিসিতে কনভার্ট করে আমরা তখন এই পাওয়ার গ্রিডের ব্যাটারি প্যাকে আমরা এনার্জি স্টোর করে রাখতে পারি। বাট ইট স্টিল টেকস টাইম। এছাড়া আমাদের যে সমুদ্রের যে ওয়েভ গুলি আছে সেই ওয়েভ স্ট্রিমকে আমরা বিভিন্নভাবে ইউজ করতে পারি টু জেনারেট দ্য ইলেকট্রিসিটি। There are lots of other options. এর মধ্যে কিছু এক্সাম্পল এখানে দিলাম। এটার যদি ভোল্টেজ রেঞ্জ দেখি সেটা হচ্ছে আপনার 400 ভোল্টেজ টু সেভারাল কিলোভোল্ট পর্যন্ত আমরা স্টোর করে রাখতে পারি। এটা ক্যাপাসিটি হচ্ছে মেগাওয়াট আওয়ার থেকে শুরু করে গিগাওয়াট পর্যন্ত, গিগাওয়াট আওয়ার্স। দেন এটার পাওয়ার টেন্স অফ মেগাওয়াট টু হান্ড্রেডস অফ মেগাওয়াট। আর এটার চার্জিং টাইম ইট উইল টেক সেভারাল আওয়ার্স থেকে শুরু করে আপনার পুরো একটা দিন লাগবে যদি আমরা ব্যাটারি পাওয়ারটা স্টোর করে রাখতে চাই। ওকে, এখন একটা ইন্টারেস্টিং ফ্যাক্টর সেটা হচ্ছে গ্র্যাভিটি ব্যাটারি। গ্র্যাভিটি ব্যাটারি সম্পর্কে কে কে জানেন?
আসির হাবাব রায়ান, আপনি জানেন গ্র্যাভিটি ব্যাটারি সম্পর্কে? না স্যার। আচ্ছা, গ্র্যাভিটি ব্যাটারি হচ্ছে জাস্ট আমরা এখানে যেটা দেখছি এই যে লেফট সাইডে লেফট টপ কর্নারে যেটা আছে, এটা দেখতে অনেকটা বিল্ডিং এর মতো মনে হচ্ছে। তো এটা হচ্ছে যে সিরিজ অফ ওয়েট, ডিফারেন্ট ওয়েট। আমরা যখন ইলেকট্রিসিটি জেনারেট করছি বা আপনার রিনিউয়েবল এনার্জি থেকে যখন কোনো পাওয়ার পাচ্ছি, সেই পাওয়ারটাকে ইউজ করে আমরা এই ওয়েট গুলিকে উপরের দিকে লিফট আপ করে রাখি। তো লিফট আপ করে রাখার পরে যখন আমাদের প্রয়োজন হয় তখন এই ওয়েটটাকে যদি আমি রিলিজ করি তাহলে সে স্লোলি নিচের দিকে মুভ করে বিকজ অফ দ্য গ্র্যাভিটেশন। এবং নিচের দিকে যখন মুভ করে তখন আল্টিমেটলি তার এগেইনস্টে ওই পটেনশিয়াল এনার্জিটাকে আমরা ইউজ করে কোনো একটা হুইল ঘুরিয়ে আমরা ইলেকট্রিসিটি জেনারেট করতে পারি। সো এখানে যদি হিউজ একটা জায়গার মধ্যে যদি আমরা এরকম লস অফ ওয়েট যদি সামহাউ এনার্জি এগেনস্টে যদি পটেনশিয়াল এনার্জি হিসেবে আমরা ক্যাপচার করে রাখতে পারি, দেন পরবর্তীতে আমরা সেই পটেনশিয়াল এনার্জিকে আমরা কাইনেটিক এনার্জিতে কনভার্ট করে সেখান থেকে পাওয়ার জেনারেট করা সম্ভব। এটা সিম্পলিফাইড একটা ডায়াগ্রাম হচ্ছে এখানে, যে ওয়েট গুলিকে আমরা উপরের দিকে নিয়ে আসছি, সে পটেনশিয়াল এনার্জি হিসেবে আছে, এবং সেটাকে আমরা যদি ছেড়ে দিই বিকজ অফ দ্য গ্র্যাভিটেশন এটা আস্তে আস্তে নিচে নামবে এবং সেটা আমাদেরকে আলটিমেটলি আবার সেই পাওয়ারটাকে রিজেনারেট করবে এবং সেটা পরবর্তীতে আমরা গ্রিডে ট্রান্সফার করে দিতে পারি। So this is actually the very simple concept, simple mechanismটা difficult but সিম্পল কনসেপ্ট আমরা গ্রো করলাম। এটা হচ্ছে গ্র্যাভিটি ব্যাটারির উপরে। এরপরে আসেন, খুব দ্রুত যদি আমরা কোনো এনার্জিকে স্টোর করতে চাই সেক্ষেত্রে এই ম্যাগনেটিক সিস্টেম আমরা অ্যাপ্লাই করতে পারি। যেমন যেটা বলেছিলাম যে আমি যদি হাই হিট দেই একটা ম্যাগনেটকে, তাহলে সে ম্যাগনেটটা তার ম্যাগনেটিজম হারিয়ে ফেলে। যদি ম্যাগনেটিজম হারিয়ে ফেলে তাহলে তার ম্যাগনেটিজম আবার ফিরিয়ে আনবো কিভাবে? সেই ফিরিয়ে আনার জন্য তাকে যদি আমি একটা হাই ভোল্টেজ শক দেই, তাহলে তার আবার ম্যাগনেটিজম ফিরে আসে। সো এখান থেকে একটা জিনিস বোঝা যায় যে যদি সামহাউ আমরা ম্যাগনেটাইজ এবং ডিম্যাগনেটাইজ করতে পারি এবং ম্যাগনেটাইজ ডিম্যাগনেটাইজ কে সামহাউ যদি আমরা এনার্জিতে কনভার্ট করতে পারি, দেন উই ক্যান প্রোডিউস আওয়ার নেসেসারি ইলেকট্রিসিটি। তাই তো? তবে এই ক্ষেত্রে খুব অল্প সময় লাগে। কম সময়ের মধ্যেই আমি জাস্ট একটা যদি ইলেকট্রিক শক দেই, অল্প সময়ের মধ্যেই তার ম্যাগনেটিজমটা আবার গ্রো করে। এখন চ্যালেঞ্জ হচ্ছে যে আমরা কিভাবে এই অ্যা অ্যা ম্যাগনেটিক যে এনার্জি, এই ম্যাগনেটিক এনার্জিকে আমরা কিভাবে ম্যাগনেটাইজ এর মাধ্যমে আমরা রিয়েল ফিল্ডে এপ্লাই করতে পারি, সেটা হচ্ছে মেইন চ্যালেঞ্জ। এরপর আসেন সুপার ক্যাপাসিটর। সুপার ক্যাপাসিটর আমি যদি সিরিজে লাগাই তাহলেও আল্টিমেটলি আমরা একটা স্টোরেজ আ তৈরি করতে পারি। যে স্টোরেজ থেকে পরবর্তীতে আমরা আমাদের নেসেসারি পাওয়ার জেনারেট করে নিতে পারি। সো এখানে এই ইলেকট্রিক আ যে শক দিচ্ছি ম্যাগনেটকে, প্লাস সুপার ক্যাপাসিটরে যে এনার্জিটা স্টোর করে রাখছি, এই স্টোরেজ টাইমটা অনেক কম। কম্পেয়ারিং উইথ দ্য ব্যাটারি যেগুলো আমরা আগে স্লাইডে দেখলাম। সেই ব্যাটারি থেকে আমরা খুব দ্রুততম সময়ে এই এনার্জি গুলিকে আমরা স্টোর করতে পারি। তবে স্টিল এটা এখনো আন্ডার রিসার্চ যে কিভাবে আমরা লাইটেনিংটাকে এপ্লাই করতে পারি অথবা ধরে ফেলতে পারি, যেটা আল্টিমেটলি কাইন্ড অফ এ ডিফিকাল্ট প্রসেস, ডিফিকাল্ট থিং। লাইটেনিং হচ্ছে আপনার আনসার্টেইন। ওখানে কত ভোল্ট জেনারেট হবে উই ডোন্ট নো, এবং সেটা কোথায় হিট করবে সেটাও সাম কাইন্ড অফ আনপ্রেডিক্টেবল। তবে আমরা যদি উঁচু আ টল কোনো বার ইউজ করতে পারি সেক্ষেত্রে হয়তোবা আ এই লাইটেনিংটাকে ধরে ফেলা সম্ভব।
কিন্তু কথা হচ্ছে এটাকে স্টোর করব কিভাবে? সেই স্টোর করাটা কাইন্ড অফ এখন পর্যন্ত ইম্পসিবল। তবে যেটা দেখা গেছে আপনার টেসলা কয়েলের মাধ্যমে আর্টিফিশিয়াল লাইটেনিং জেনারেট করে সেই লাইটেনিংটাকে সামহাউ কিভাবে স্টোর করা যায় ওটা নিয়ে বেশ কিছু স্টাডি হয়েছে এবং কিছু স্টাডি দেখিয়েছে যে ফ্র্যাকশন অফ লাইটেনিং এনার্জি সেটাকে কিছু সময়ের জন্য স্টোর করে রাখা যায় এবং সেটা পরবর্তীতে অ্যাটলিস্ট 30 মিনিটস এর মতো কোনো একটা বাল্ব জ্বালানো সম্ভব। তো এ পর্যন্ত এখন পর্যন্ত আপনার এই রিসার্চ তার প্রোগ্রেস এ পর্যন্ত হয়েছে মোটামুটি অ্যাজ পার মাই নলেজ। আমরা যদি এই লাইনটা একটু পড়ি, "The voltage of lightning can vary significantly, but it typically ranges from about 100 million to 1 billion volts" অথবা তার থেকেও বেশি। 100 মিলিয়ন থেকে 1 বিলিয়ন ভোল্ট। এটা আসলে হিউজ অ্যামাউন্ট অফ এনার্জি। However, the exact volt and can depend on various factors like including the type of the lightning and the conditions in the atmosphere at the time. ওই সময় অ্যাটমসফিয়ার কন্ডিশন কেমন, তারপরে লাইটনিং এর টাইপ কেমন তার উপর ডিপেন্ড করে এই ভোল্টেজ রেঞ্জটা আরো বাড়তে পারে। এছাড়া আরো দেখা গেছে যে আমাদের যে আর্থের যে সারফেস থেকে যে বায়ুমণ্ডল, এই বায়ুমণ্ডলের ডিফারেন্ট স্টেজে অথবা ডিফারেন্ট লেয়ারে কিছু ভোল্টেজ ডিফারেন্স হয়। যেমন আমি একটা ভিডিও দেখেছিলাম, সেখানে সে করেছে কি যে আপনার ড্রোনের সাথে কপার ওয়্যার সেটা সামহাউ সেট করে সে ড্রোন দিয়ে কপার ওয়্যারের এক প্রান্ত অনেক উপরে নিয়ে যায় আপনার এই পৃথিবীর আর্থের সারফেস থেকে, এবং আরেকটা প্রান্ত হচ্ছে সামহাউ কোনো একটা লোডের মধ্য থেকে গ্রাউন্ডে কানেকশন করা হয়। তো গ্রাউন্ড হচ্ছে আপনার নেগেটিভ সোর্স হিসেবে কাজ করে এবং আর্থের যে অ্যাটমসফিয়ার, হাই অ্যাটমসফিয়ার, সেক্ষেত্রে সেখানে যে এনার্জি ডিফারেন্সটা পাওয়া যায় বা ভোল্টেজ ডিফারেন্স পাওয়া যায় সেটা হচ্ছে সাম কাইন্ড অফ পজিটিভ আয়নস। তো এই যে পজিটিভ আয়ন এবং আর্থের যে নেগেটিভ কি বলে আপনার নেগেটিভ সোর্স, এই ২ টার পার্থক্যের উপর বেস করে সামহাউ আ খুব কম পাওয়ারের কিছু ডিভাইস অথবা মোটর আমরা রান করতে পারি। বাট এটা নিয়ে আরেকটু স্টাডি করতে হবে যে এটা আসলে কতটা পসিবল বা আদৌ পসিবল কিনা। তো এখন মেইন কথায় আসি। মেইন কথা হচ্ছে যে এই লাইটেনিংটাকে ধরে রাখা, এটা নিয়ে স্টাডি হচ্ছে, অনেকে স্টাডি করেছেন। কিন্তু আপনাদের মধ্যে কে এটা নিয়ে চিন্তা করেছেন? রাফসান আ উনি কিছু চিন্তা করেছিলেন। বে আ আমি যতটুকু বুঝেছি যে এই লাইটেনিং এনার্জিকে কোথাও স্টোর করা যায় কিনা। তাই তো রাফসান? শুনতে পাচ্ছেন? আসির আপনি কি চিন্তা করেছেন? আসির হাবাব? না স্যার, ওভাবে চিন্তা করা হয়নি। জারিফ, জারিফ চিন্তা করেননি? আফরান, আফরান? না স্যার। ইমরানুল হক, ইমরানুল হক কেমন আছেন আপনি? আপনি কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি আলহামদুলিল্লাহ। না স্যার, এখনো চিন্তা করিনি স্যার। আচ্ছা, এখন আপনাদের এই ক্লাসে কেউ চিন্তা করেছিল এমন কেউ জানেন? আ রাফসান আপনি চিন্তা করেছেন বা অন্য কেউ চিন্তা করেছিল এমন কেউ জানেন? কে চিন্তা করেছিল? জানা নাই, তাই তো? না স্যার।
যে চিন্তা করেছিল সে এখন আমাদের মাঝে নাই। আমার আসলে বলার কিছু নাই। মানে বলার ভাষা নাই। তবে আমি যেটা বিলিভ করি যে সে আল্টিমেটলি এই অসম্ভবকে সম্ভব করতে পেরেছে। তার মনোবল, সাহস, শক্তি সবকিছু দিয়ে সে যেভাবে তার নিজের বুক পেতে ধরেছে সেটা আল্টিমেটলি আমাদের মধ্যে সে ট্রান্সফার করে দিয়েছে। যে 1 বিলিয়ন ভোল্ট, সে ভোল্টের শক সে হয়তো নিজে তার জীবন দিয়ে ধরেছে এবং আমাদের মাধ্যমে আমাদের মধ্যে সে ট্রান্সফার করে দিয়েছে। এখন এই এত কিছু এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে আমরা কি তার এই স্বপ্নটাকে নিয়ে কোনোভাবে কাজ করতে পারি? আমার কাছে বেশ কয়েকবার এসেছিল। আমার আমি যখন ১ম শুনি তার কাছ থেকে এই কথাটা যে সে লাইটনিংটা ধরতে চায়, এটা নিয়ে স্টাডি করতে চায়, এনালাইসিস করতে চায়, তখন আল্টিমেটলি আমি এক রকমের শকড হয়েছিলাম। প্রথমত হচ্ছে এটা আমাদের স্টাডির ফিল্ড না। সিসি ডিপার্টমেন্টের ফিল্ড না। তারপর ফিল্ড না বললেও ভুল হবে। বাট যদি কোর হিসেবে ধরি তাহলে দেখা যায় যে এটা আমাদের ফিল্ড অফ স্টাডি না। বাট হি ওয়াজ ভেরি মাচ ইন্টারেস্টেড। তো আমি তাকে বলেছিলাম যে যেহেতু আমাদের ডিসিপ্লিন চেঞ্জ হয়ে যায় এবং এটা কাইন্ড অফ ইম্পসিবল, সেইটা নিয়ে খুব স্লোলি আমাদের আগাতে হবে। আমরা বেশ কিছু প্ল্যানও করতে চেয়েছিলাম। বাট সামহাউ তার এই ইচ্ছাটাকে আমরা কেউ বাস্তবে রূপ দিতে পারি। আপনাদের মধ্যে কেউ যদি আপনারা ইন্টারেস্টেড হন তাহলে এটা স্টাডি করা সম্ভব। তো শেষ পর্যন্ত আসলে যেটা বলতে চাই সেটা হচ্ছে আল্লাহ তাকে গ্রান্ট করুক একজন শহীদ বীর হিসেবে এবং তাকে আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদৌস দান করুক। সেটাই আমি চাই। আচ্ছা, আর কেউ কিছু বলবেন? কারো কোনো ইচ্ছা? স্যার এত কমপ্লেক্স জিনিস আসলে বাস্তবায়ন করাটা ইয়ামিন ছাড়া কেউ পারবে না। আপনারা আ কিভাবে ফিল করছেন আমি সঠিক ক্যালকুলেট করতে পারছি না। তবে এটা বুঝতে পারছি আপনারা যখন ফাদার হবেন
তখন মেইনলি বুঝতে পারবেন যে আসলে এটা কতটা কষ্টের। তো একটু কষ্ট হচ্ছে কথা বলতে। যাই হোক, আমার মনে হয় আমরা ক্লাস এখানে শেষ করতে পারি আজকে। আচ্ছা, শেষ করার আগে আম আপনার ক্লাসরুমে একটা লিংক দিয়েছি। লিংকে গেলে আপনার একটা আর্টিকেল দেখবেন। আর্টিকেলটা মেইনলি আমরা ক্লাসে যে হিউম্যান ব্রেইন সম্পর্কে পড়েছিলাম, হিউম্যান ব্রেইন এবং তার নিউরাল আর্কিটেকচার সম্পর্কে কিছু কথা আছে আরকি। আমি আশা করব যে আপনারা একটু এটা চোখ বুলাবেন। এখান থেকে আমরা কিছু পয়েন্ট আমরা জানবো। জাস্ট যেটা আমাদের বেসিক নলেজটাকে আরেকটু স্ট্রং করবে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকে এখানে ক্লাস শেষ করছি। আপনারা যদি আ এই স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে আপনাদের যদি কোনো আ কমেন্টস অথবা কোনো কোয়েশ্চেন না থাকে তাহলে ক্লাসটা এখানে শেষ করছি। নতুন কে আসছেন? আচ্ছা, আসির হাবাব রায়ান জয়েন করেছেন পরে। মোহাম্মদ ইমরানুল হক জয়েন করেছেন পরে, তাই তো? আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্তই। আপনাদের অসংখ্য ধন্যবাদ ক্লাসে জয়েন করার জন্য। নেক্সট উইক থেকে ইনশাআল্লাহ আমরা ফিজিক্যাল ক্লাস কন্টিনিউ করব। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।